সোজাসুজি একটা আক্রমণে যেতে হবে আপনাকে, সেই কাজটুকু করেছেন মেসি। গোল পোস্টে 6টা শট করেছেন, টার্গেটে রাখতে পেরেছেন 4টা। গোল হয়েছে কয়টি? গোল হয়েছে 3টি। এখানেই মেসির পার্থক্য, বাদ বাকিদের সাথে মেসির পার্থক্য এখানেই। এই প্রশ্নের উত্তর একদম সিলড র্যাপ আপ করে দেবে যে মেসি আসলে এখন পর্যন্ত ফুটবলের সর্বকালের সেরা। প্রথম ম্যাচে এমবাপ্পে তার 2টো গোল করেছেন, মেসি 3টি গোল করেছেন। আর পর্তুগাল কোচের যে আপনার স্ট্র্যাটেজি, তাতে রোনালদো ক্যাপ্টেন হলেও সেরা একাদশে খেলবেন কিনা হু নোস। সবাইকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশ্বকাপ উন্মাদনায়। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ডাবল ট্যাকেল এবং ডাবল ট্যাকেল করার জন্য আছি আমি শাওনা হাসান এবং এম কায়সার ভাই, অসাধারণ একটা ম্যাচের দিন, আর্জেন্টিনার মানে জয়ের দিন। কেমন লাগছে? বিশ্বকাপটা কি আসলে শেষ পর্যন্ত জমলো? আর্জেন্টিনার সমর্থকরা বলবে অবশ্যই যে তারা এই ধরনের একটা ম্যাচ দেখার জন্যই কিন্তু আপনার সকাল সকাল উঠে টেলিভিশনের সামনে বসেছিল, এবং এই ম্যাচ থেকে তারা দে গট এভরিথিং। আমার মনে হয় যে তারা যা যা চেয়েছিল, যেরকমভাবে একটা দাপট দেখানোর কথা ছিল, সেই দাপটটা তারা দেখাতে পেরেছে। তার চেয়েও বড় বিষয়টা হলো যে তারা GOAT গ্রেট অফ অল টাইম মেসির কাছ থেকে একটা দুর্দান্ত পারফরমেন্স তারা আশা করছিল, এবং মেসি সেটা করে দেখাতে পেরেছেন। অনেকে হয়তো বলছিল যে 38 বছর বয়স হয়ে গিয়েছে, আপনার ক্ষিপ্রতা তেমন নেই, মেসি কি পারবেন? কিন্তু মেসি সেটা দেখিয়ে দিয়েছেন যে তিনি এর আগেও যেটা পারতেন এখনও সেটা পারবেন, এবং আমার কাছে মনে হচ্ছে যে 4 বছর পরে যদি বিশ্বকাপে আবার খেলার মতো দুঃসাহস তিনি দেখান, তখনও তিনি পারবেন। কারণ এই লোকটা, এই মানুষটা আসলে অসম্ভব বলে কিছু নেই। এই মানুষটা আসলে কখন কি করবে এবং ফুটবল মাঠে কি যে করতে পারে না, সেটা আসলে কোনো মানে তুলনাহীন একটা বিষয়। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে তার সামনে একটা বড় চ্যালেঞ্জ ছিল, তার সামনে একটা বড় মাইলফলক ছিল, রেকর্ড করার একটা বিষয় ছিল, সেটাও তিনি কিন্তু স্পর্শ করে ফেলেছেন এখানে। অনেক আফসোস ছিল যে বিশ্বকাপের এতগুলো ম্যাচে গোল করেছেন তিনি, এতগুলো বিশ্বকাপ খেলেছেন, এটা নিয়ে 6ষ্ঠ বিশ্বকাপ, একটা বিশ্বকাপ ছাড়া বাদ বাকি সবগুলো বিশ্বকাপে গোল করার একটা রেকর্ড তার ছিল। কিন্তু একটা দুঃখ ছিল, সেটা হলো যে হ্যাট্রিক ছিল না। সেই দুঃখটা এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেটা তিনি দুর্দান্তভাবে কিন্তু সেই পূরণ করতে পেরেছেন। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে মেসি ইজ এ ফুটবল, মেসি নিজেই ফুটবল। মেসি কখন কি করবেন এবং তিনি কি করতে পারেন, এটা আসলে ইউ ক্যানট প্রিডিক্ট ইট। কোনোভাবেই আসলে এটা প্রেডিক্ট করা সম্ভব না। মানে মেসি ইজ দ্য গেম। আমি জাস্ট আপনার কাছে জানতে চাইবো যে ম্যাচের যে গোলগুলো হলো, মেসির গোলগুলো, হ্যাটট্রিক বলছেন, মানে হ্যাটট্রিকটাই আজকে আর্জেন্টিনার সমর্থকদের কাছে সবচেয়ে বড় বিষয়। সো হ্যাটট্রিকের গোলগুলো সম্পর্কে যদি একটু বলেন যে কায়সার ভাই, গোলগুলো কতটা, অনেকে বলে না যে মেসি পেনাল্টি ছাড়া গোল করে না, অথবা পেনাল্টি দিয়েই তার এত গোল। মিরোস্লাভ ক্লোসার সাথে সে এখন 16 গোলের মানে বিশ্বকাপে 16 গোলের জায়গায় একই সাথে সমপর্যায়ে অবস্থান করছে। সো গোলগুলোর মাহাত্ম্য কি? মানে গোলগুলো মেসি বলে পেরেছেন এত সহজ লাগলো, নাকি আসলে অন্য কেউ এভাবেই গোল করতে পারতেন? না, অন্য কেউ এভাবে গোল করতে পারতেন না, কারণ অন্যান্যরাও কিন্তু এর জায়গা থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তারা পারেননি। আমি যদি গোলের ব্যাখ্যায় যাই, প্রথম গোলটা যেটা হয়েছিল, যেটা অফসাইড হয়েছিল, আপনি দেখবেন যে সেটা তিনি কাটব্যাক করে ভিতরে ঢুকে গিয়েছিলেন এবং গোলকিপারকে সামনে পেয়ে বাম্পা দিয়ে আস্তে করে তুলে দিয়েছিলেন, সেটা গোল হয়েছিল। কিন্তু তার আগে তার হাতটা একটু অফসাইড ছিল, সেটা তো বাদ দিতেই হবে। কিন্তু তারপরও যে কয়টা গোল হয়েছে সবকটা গোলের মধ্যে কিন্তু তার অফসাইড গোলেও কিন্তু তার কৃতিত্ব রয়েছে। সো আচ্ছা, অফসাইড গোলটা বাদ দিলাম, আমি প্রথম গোলটার কথায় আসি। সেটা হলো যে আপনি দেখবেন যে আর্জেন্টিনা কিন্তু জানতো যে এই ম্যাচে আলজেরিয়া যেটা করবে সেটা হলো যে লো ব্যাক ডিফেন্স, একেবারে নিচের দিকে নেমে তারা লো ব্যাক ডিফেন্স করবে, যে কাজটা করেছিল কিন্তু কেপ ভার্দে করেছিল আপনার স্পেনের বিরুদ্ধে, এবং তারা মোটামুটি পুরোপুরি সফল হয়েছে তারা। তো আর্জেন্টিনাও জানতো যে এই কাজটুকু হবে, এবং আপনি যখনই লো ব্যাক ডিফেন্স করবেন, লো ব্যাক ডিফেন্সে আপনি দেখবেন যে আপনি হরিজেন্টাল আক্রমণ করলে আপনি পারবেন না, বা আনুভূমিকভাবে আক্রমণ করলে আপনি পারবেন না, পাশাপাশি থেকে আক্রমণ করলে পারবেন না। তখন আপনাকে প্ল্যানটা চেঞ্জ করতে হয়, কি যে প্ল্যানটা চেঞ্জ করতে যে আপনি ভার্টিক্যাল লাইনে আপনাকে একদম স্ট্রেট ভার্টিক্যাল লাইনে আপনাকে যেতে হবে। ভার্টিক্যালের বাংলা কি হবে? উলম্ব, বা এরকমই হবে, মানে সোজাসুজি একটা আক্রমণে যেতে হবে আপনাকে। সেই কাজটুকু করেছেন মেসি। কারণটা হলো যে তিনি দেখেছেন যে শুরুর দিকে এই প্ল্যানটা কাজে লাগছে না, সাথে সাথে প্ল্যানটা সুইচ করেছে, পুরো দলটাই সুইচ করেছে। আর আর্জেন্টিনা হলো এমন যে আপনি কেউ একজন একটা প্ল্যানে খেললে পুরো দলটাই কিন্তু সেই প্ল্যানের সাথে অ্যাডপ্টেড হয়ে যায়, এবং এই কারণে এই দলটার মধ্যে সিঙ্ক্রোনাইজেশন সুন্দর, এই দলটার মধ্যে বোঝাপড়া সুন্দর, এবং এটাই আর্জেন্টিনার আসলে ফুটবল দর্শন। তাদের যে ফুটবল দর্শন, সেটা একজন দুইজন ভালো খেলবেন, একজন দুইজন ইন্ডিভিজুয়াল স্কিল দেখাবেন, কিন্তু পুরো দলটা একটা নির্দিষ্ট কৌশলে খেলে এবং একটা পরিকল্পনার মাফিক সামনে এগিয়ে যায়। এই গোলটাও কিন্তু সেই পরিকল্পনারই অংশ। যখন দেখছেন যে আপনি হরিজেন্টাল পারছেন না, গোল হচ্ছে না, তখন তারা আপনার ভার্টিক্যাল লাইনে অ্যাটাকটা করেছেন, এবং যে কায়দায় থেকে, যে জায়গা থেকে তিনি শুটটা নিয়েছেন, সেটা গোলকিপার যথেষ্ট চেষ্টা করেছিলেন সেখান থেকে, এবং এই জায়গা থেকে শুট নিয়ে
নিয়ারলি আপনার 25 মিটারের মতো যায় ছিল, প্লাস 25 প্লাস 25 প্লাস ছিল। আপনি গোল পোস্ট, আপনি ডি বক্সের বাইরে থেকে, এবং সেটার জন্য আপনার যে অ্যাকিউরেসিটা দরকার, সেই জায়গা থেকে শুট নেওয়ার জন্য দুইটা জিনিস দরকার, একটা হলো অ্যাকিউরেসি, একটা হলো আপনার গতি, এবং আরেকটা জিনিসটা হলো যেটা আপনার টাইমিং। তো এই তিনটা জিনিসটাকে তিনি এক করে যে জায়গা থেকে বলটা প্লেস করেছিলেন, শুটটা নিয়েছিলেন, সেখানে গোলকিপার যথেষ্ট চেষ্টা করেছেন, লাভ দিয়েছিলেন, দু হাতে তার টাচও হয়েছে, কিন্তু তারপরেও তিনি ঠেকাতে পারেননি। প্রথম গোলটা দুর্দান্ত গোল হয়েছে। আর সেকেন্ড গোলটার কথা যদি বলি, সেকেন্ড গোলটাকে অনেকে বলে থাকেন যে এটা চান্সি গোল। চান্স তো নিবেনই, আপনি যখন ফরওয়ার্ডে খেলবেন তখন আপনাকে জানতে হবে যে আপনি কোন পজিশনে দাঁড়ায় থাকবেন, মানে রাইট টাইমে রাইট জায়গায় থাকাটাই তো আসলে একজন গ্রেট প্লেয়ারের সবচেয়ে বড় গুণ। অ্যাবসলিউটলি, এবং সেখানেই তিনি জানতেন যে কায়দায় যে শুটটা এসেছে, যে যত জোরে অ্যালিস্টার ম্যাকালিস্টার শুটটা করেছিলেন এবং যে গতিতে শুটটা এসেছে, তাতে গোলকিপার, এটা দুটো উপায় হতে পারতো। গোলকিপার এটা যদি পা দিয়ে একটা আপনার অথবা ফিস্ট করে দিতে পারতেন। না, ফিস্ট করার উপায় নেই, কারণটা হলো যে নিচে দিয়ে এসেছে বলটা। সো এখানে আপনি দুটো উপায় ছিল, একটা হলো যে তার পা দিয়ে সে ঠেলে দিতে পারবেন তিনি, অথবা তাকে বলটা গ্রিপ করতে হবে। কিন্তু যে কায়দায় যত জোরে শুটটা এসেছিল, তাতে ধরেন আপনার ওই ডিফ্লেক্টটা হবেই, এটা মেসি জানতেন এবং মানে জেনে গিয়েছিলেন শুটটা করার সঙ্গে সঙ্গে। এই কারণে তিনি স্পেসটা করে নিয়েছেন, ডিফ্লেক্ট এসেছে, তারপর বাম পায়ে আলতোভাবে গোলটা দিয়েছেন। এটা খুবই সহজ গোল। আমার কাছে মনে হয় যে মেসি এতদিন অনেক গোল দেখেছি আমি মেসির, কিন্তু এই গোলটাকে আমার কাছে মনে হয়েছে যে দ্য মোস্ট ইজিয়েস্ট গোল। বাট এটা ইজিয়েস্ট হলেও আমি কৃতিত্ব দিব এই কারণে যে, যেটা আপনি বললেন যে কোন জায়গায় দাঁড়াতে হবে, কোন জায়গায় থাকতে হবে, সেটা একজন ফরওয়ার্ড প্লেয়ার কিন্তু বা প্লে মেকারকে সেটা জানতে হবে, বা গোল স্কোরার যিনি থাকেন তাকে জানতে হবে, সেটাই তিনি করে দেখিয়েছেন। আর থার্ড গোলটা অ্যাবসলিউটলি বিউটিফুল। আপনি মাঝমাঠ থেকে প্রথম পাসটা কিন্তু তিনি দিয়েছিলেন, একেবারে বাম দিকে তিনি দিয়েছিলেন, সেখান থেকে আবার যখন রিটার্ন পাসটা তিনি পেয়েছেন, সেখান থেকে সেই ইসের মধ্যে তিনি জাস্ট শুধু একটা বল একটা ঠেকিয়ে বাম পা দিয়ে শুটটা নিয়েছেন। এখানেও তার যে অ্যাকিউরেসিটা হলো, সেটা হলো যে আপনি একেবারে গোলকিপারের কর্নার ঘেঁষে আর কি, বা কোনায় ঘেঁষে, বার পোস্টের কোনায় ঘেঁষে, তিনি জানতেন যে গোলকিপার আপনার লাভ দিবে বা চেষ্টা করবে অনেক কিছু ধরার জন্য, এই কারণে তিনি সেই অ্যাঙ্গেলটুকু বেছে নিয়েছেন। অন্যান্য কেউ হলে, সাধারণ কোনো ফুটবলার যদি হতো, আপনি দেখতেন যে সেখান থেকে সাইডে শুট না করে তিনি স্ট্রেট শুটটা করতেন। এখানেই মেসির পার্থক্য, বাদবাকিদের সাথে মেসির পার্থক্য এখানেই যে তিনি জানেন যে জায়গাটা কোত্থেকে খুঁজে বের করে নিতে হবে। ইন এ নাটশেল আমি জাস্ট শুধু একটা জিনিসই বলতে চাই, আপনি দেখবেন যে পুরো ম্যাচে মেসি যতক্ষণ খেলেছেন, খুব সম্ভবত 76 মিনিটের মতো খেলেছেন তিনি, 76 মিনিটে 6টা শট তিনি করেছেন গোল পোস্টে, টার্গেটে 6টা শট করেছেন, গোল পোস্টে 6টা শট করেছেন, টার্গেটে রাখতে পেরেছেন 4টা। গোল হয়েছে কয়টি? গোল হয়েছে তিনটি, এবং তিনটি। আর কি চান আপনি একজন প্লেয়ারের কাছ থেকে একটা ম্যাচে, আর কি চান? 6টা শট তিনি টার্গেটে নিয়েছেন, গোল 4টা অন টার্গেটে রেখেছেন, 4টা গোল করেছেন, আর 3টা গোল করেছেন। ইনক্রেডিবল। এই পারফরমেন্সের আসলে জবাব নাই। এক কথায় বলা যেতে পারে মেসিকে এই পারফরমেন্সের দিয়ে যে এটা আসলে মেসিময় একটা ফুটবল রাত, এবং তিনি এই ম্যাচে মাইল ফলকের যতগুলো বিষয় ছিল সবগুলাই সব অ্যাচিভ করেছেন। একটা অ্যাচিভমেন্ট বাকি রয়েছে, পরের ম্যাচে একটা গোল করলে তিনি মিরোস্লাভ ক্লোসাকেও ছাড়িয়ে যাবেন। এখন বিশ্ব রেকর্ডটা তিনি স্পর্শ করেছেন, পরের ম্যাচে বিশ্ব রেকর্ডটা তিনি ছাড়িয়ে যাবেন। সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে গত বিশ্বকাপে যখন জেতার পরে মেসি যেটা জিতেছিলেন, সেটাকে আমি বলবো যে বিশ্বকাপ একটা পূর্ণতা পেয়েছিল। এতদিন বিশ্বকাপ পূর্ণতা পায়নি, যখন মেসির হাতে বিশ্বকাপটা ছিল, সেটাতে আমার কাছে মনে হচ্ছে যে বিশ্বকাপটাই স্বয়ং একটা পূর্ণতা পেয়েছে। আর এবার যদি আর্জেন্টিনা জিততে পারে, যে কায়দায় তারা জিতেছে, তাতে হট ফেভারিটের তালিকায় বাজির দরে তাদের বাজার দর আরো বেড়ে যাবে, সবচেয়ে ভালো জায়গায় অবস্থান করছে এই মুহূর্তে আর্জেন্টিনা। এখন এটা আরো বাড়বে, এবং এবার যদি আর্জেন্টিনা বিশ্বকাপটা জিততে পারে, তাহলে মেসি খুব সম্ভবত ফুটবলের অমরত্বটাও পেয়ে যাবেন। মানে আমি যেহেতু আপনি বললেন যে মিরোস্লাভ ক্লোসারকে ছাড়িয়ে যাওয়ার একটা সুযোগ এখনো আছে মেসির সামনে, সো এখনো কিছু না পাওয়া আছে, কিন্তু তারপরও 22 ওয়ার্ল্ড কাপের পরে এই প্রশ্নটা উঠেছিল যে মেসি কি সর্বকালের সেরা ফুটবলার কিনা। অনেকেই দ্বিমত পোষণ করেছেন, বাট আমার কাছে মনে হচ্ছে এবারের এই ওয়ার্ল্ড কাপ আসলে এই প্রশ্নের উত্তর একদম সিলড র্যাপ আপ করে দেবে যে মেসি আসলে এখন পর্যন্ত ফুটবলের সর্বকালের সেরা। আপনার কি মনে হয়? আমি ঠিক আর্জেন্টিনার ডাইহার্ট সাপোর্টার যাদেরকে বলে, আমি আসলে কোনো দলকে সেরকমভাবে সাপোর্ট করি না। আমি ফুটবলকে সাপোর্ট করি, খেলাটাকে সাপোর্ট করি। খেলাটা যদি উপভোগ্য হয়, সেটা যে দলই করুক না কেন, সেটা যদি আপনার কেপ ভার্দেও করে, আমি কিন্তু কেপ ভার্দের সাপোর্ট করবো। আপনি যদি সেটা কুরাসা করে, আমি কুরাসার সাপোর্টটা করব। সেটা বড় বিষয় না। বড় বিষয়টা হলো যে প্রশ্নটা উঠেছে, যারা এটা বলছেন যে মেসির ছাড়িয়ে যেতে পারবেন কিনা, বা মেসি আপনার তার সর্বকালের সেরা ফুটবলার কিনা, জাস্ট এটার উত্তরে আমি শুধু বলবো যে মেসির সাথে প্রতিদ্বন্দ্বিতা আপনি কাকে রাখছেন, আপনি সেখানে হিসাব করলে কিন্তু বাদবাকি মানে
পুরোপুরি পরিষ্কার হয়ে যায় যে মেসির সাথে বাদবাকিদের ডিফারেন্স আপনি 19-20 না, মেসির সাথে বাদবাকিদের ডিফারেন্স হলো অন্যান্যরা যদি 20 হন, মেসি কিন্তু এখানে 60। তাহলে এই হিসাবটাই কিন্তু আর আসে না। আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে 6টা বিশ্বকাপ একটা প্লেয়ার খেলছেন, 6টা বিশ্বকাপে আপনি যেভাবে ফিটনেসটা তিনি বজায় রেখেছেন, 6টা বিশ্বকাপের মধ্যে শুধু একটা বিশ্বকাপে তিনি গোল করতে পারেননি, মোস্ট প্রবাবলি 2010-এ ম্যারাডোনা আপনার কোচ ছিলেন, সেই বিশ্বকাপে তিনি গোল করতে পারেননি, অ্যান্ড হি ওয়াজ ক্যাপ্টেন। ক্যাপ্টেন হিসেবে এটি তার প্রথম ম্যাচ ছিল, প্রথম একটা মিশন ছিল, সেই মিশনে তিনি সফল হননি, দলও সফল হয়নি। কিন্তু তারপর 2014-তে ব্রাজিলের মাঠে তিনি ফাইনালে খেলেছিলেন, সেটাতেও তিনি সফল হননি। তারপরে ধীরে ধীরে এখন যে পর্যায়ে এসেছেন তাতে আপনি দেখতেই পাচ্ছেন যে গত বিশ্বকাপটা তিনি যে কায়দায় জিতিয়েছিলেন, পুরোপুরি ওয়ান সাইডেড একটা ওয়ান ম্যান আর্মি হিসেবে এক অর্থে কিন্তু তিনি জিতিয়েছিলেন। কায়সার ভাই, ডিপলকে নিয়ে একটা কনফিউশন ছিল যে লাস্ট ওয়ার্ল্ড কাপের ডিপল কি এবারও ওই মানে পুরো অ্যাক্টিভিটিটা ধরে রাখতে পারবে কিনা, বাট আপনার কাছে মনে হচ্ছে না যে লাস্ট গতকালকের যে ম্যাচটা মানে আজকের যে ম্যাচটা আমরা দেখলাম সেই ম্যাচে ডিপল আসলে ডিপলই আছেন একদম পুরোপুরি, কোনো সন্দেহ নেই। আপনি অ্যালিয়েস্টার এবং ডিপল এই দুজন হলেন গিয়ে আপনার ম্যারাডোনার এই মেসির জন্য একদম পুরো সবচেয়ে বড় সহযোগী হিসাবে কাজ করেন। তারা দুজন আসলে খেলাটা তৈরি করে দেন এবং মেসিও খেলা তৈরি করেন, কিন্তু মেসির কাজটুকু সহজ হয়ে যায়। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। পুরো ম্যাচটাকে ডমিনেট করতে পারে, পুরো ম্যাচটাকে ডমিনেট করতে পারে, নিজেদের মতো খেলতে পারে, যে প্ল্যান নিয়ে তারা এসেছে সেই প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারে। দেখুন মেসি যতক্ষণ ছিলেন পুরোটুক সময় মনে হয়েছে যে আর্জেন্টিনা যা করতে চেয়েছে সবকিছু কিন্তু করতে পেরেছে। সো এটাই অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। নট নেসেসারি যে আপনাকে ম্যাচের সব সময় সবচেয়ে বেশি সময় ধরে বল হাতে রাখতে হবে, আপনাকে পাসের পাস খেলতে হবে, বেহুদা পাস খেলে কোনো লাভ নেই আপনি যদি গোল করতে না পারেন। আর তার চেয়েও বড় বিষয়টা হলো আপনাকে সিচুয়েশন কি বলে সেই অনুযায়ী কিন্তু খেলতে হবে। আর আর্জেন্টিনার এই দলটা কিন্তু সেই অনুযায়ী যায়, যে সিচুয়েশনাল কোচ তো তাদের রয়েছে। স্কালোনির মানে প্রশংসা যতই করি না কেন কম হয়ে যাবে। তবে আমি মানে মেসি ভক্তদের জন্য আজকের এই আলোচনাটা অনেক বেশি আনন্দের, বাট মেসিকে যারা আবার ওই যে প্রশ্নের মুখে রাখে তারা আবার অতটা পছন্দ করবে না, আমাদের কথা বলবে শুধু মেসিময় একটা শো করে ফেললেন। সো তাদের জন্য একটু অন্য ম্যাচগুলোর কথা বলবো। মেসি খেলেছেনই এমন, আজকে আপনি যতগুলো মিডিয়া দেখবেন সবগুলো মিডিয়াতে আপনি মেসি বন্দনা তিনি করেছেনই এমন কাজ যে আপনি তাকে বাদ দিয়ে বা আপনি আর্জেন্টিনার ম্যাচ রিপোর্টের যে কোনো বিষয় তাকে আনেন না কেন, ইভেন আপনি যে ফাউলটা হয়েছিল, যে ফাউলের জন্য বলা হচ্ছে যে তাকে রেড কার্ড কেন দেওয়া হয়নি, মানে সবকিছু তিনি করেছেন। এমন কোনো কিছু হয়নি যে ম্যাচে আপনি মেসিকে বাদ দিয়ে আপনি এই ম্যাচটার কোনো অংশ বলতে পারবেন। এই কারণে এটাকে বলা যেতে পারে যেটা মেসিময় ম্যাচ। মেসিময় ম্যাচে আসলে আমি একটু পুরো দলটাকে নিয়েও একটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হলো মেসি আসলে তার খেলা খেলেছেন, মেসি দলটাকে জিতিয়েছেন, কিন্তু পুরো দলের যে পারফরমেন্স সেটা দেখে কি মনে হয়েছে এখন পর্যন্ত বেশ কয়েকটি বড় দল আসলে বিশ্বকাপে তাদের নিজেদের প্রথম ম্যাচটা খেলেছে, কিন্তু আর্জেন্টিনা আজকে যে ম্যাচটা খেলেছে সেই ম্যাচটা দিয়ে কি প্রমাণ হয় অথবা বলা যায় যে আর্জেন্টিনাই আসলে এবারের এই বিশ্বকাপের হট ফেভারিট এবং মোস্ট ফেভারিট দল হতে পারে? ইটস টু আর্লি টু সে। এখন পর্যন্ত হট ফেভারিট তো অবশ্যই, কিন্তু তারপরেও এই দলটার মধ্যে আপনার শুধুমাত্র আমরা তাদের পারফরমেন্সের গুণগত দিক নিয়ে আলোচনা করছি, কিন্তু আপনি যদি দুর্বলতাটুকু দেখতে চান তাহলে দুর্বলতাটা সেই পুরনো দুর্বলতা যেটা লাতিন আমেরিকার প্রায় সবগুলো দলের মধ্যে রয়েছে, যে ডিফেন্স নিয়ে তাদের একটু দুর্বলতা রয়েছে বা ঘাটতি রয়েছে। এই ম্যাচেও কিন্তু সেটা বোঝা গিয়েছে। আলজেরিয়া কিন্তু বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল, বিশেষ করে অফসাইড থেকে যে গোলটা হয়েছিল সেখানে কিন্তু বাম দিকে আপনার পুরোপুরি ফাঁকা অবস্থায় পেয়ে তিনি কিন্তু গোলটা করেছিলেন। জাস্ট শুধু তারও মেসির মতো হয়েছিল, হাতটা বাইরে ছিল একটু, যা শুধু শোল্ডারটা একটু বাইরে ছিল, এই কারণে নইলে কিন্তু ওটা গোল হয়ে যেত। তাহলে আমি প্রশ্নটাকে রিভাইজ করি কায়সার ভাই, সেটা হচ্ছে বেস্ট ফার্স্ট রাউন্ড টিম কি আর্জেন্টিনা? ওভারঅল যদি আপনি মেলান তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত তাই। কারণটা হলো যে তাদের যে ডিফেন্সের ল্যাকিংসটা ছিল সেই ল্যাকিংসটা কিন্তু সেকেন্ড হাফে তারা কাটিয়ে উঠতে পেরেছে। তারা প্রথম হাফে বেশ কিছু তাদের ডিফেন্সের ঘাটতিটা একটু দেখা গিয়েছিল, কিন্তু দ্বিতীয়ার্ধের আপনি ডিফেন্সে তেমন ফাঁক ফোকর তাদের খুঁজে পাওয়া যায়নি। আর আর্জেন্টিনা যেটি আপনি বললেন যে সিচুয়েশনাল ফুটবল খেলে এবং তাই হওয়া উচিত। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে শুধুমাত্র খেলায় না, আপনি পৃথিবীর যে কোনো কিছুতে প্লে দ্য গেম অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। আপনি সেই সিচুয়েশন অনুযায়ী যদি খেলতে না পারেন, আপনি যেটা মুখস্থ করে এসেছেন সেটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে দেখবেন যে আপনি সেই পরিস্থিতির সাথে আপনি অ্যাডাপ্ট করতে পারছেন। বাংলাদেশের ক্রিকেটে অনেক সময় এই ঘটনাটা ঘটতো, আমরা জানি। আমি দীর্ঘদিন ধরে যেহেতু ক্রিকেট ফুটবল সবই ফলো করি। যাই হোক, একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আসলে মেসির আর্জেন্টিনা এবং আলজেরিয়া ম্যাচ থেকে বেরিয়ে যেতে চাই। সেটা হচ্ছে আলজেরিয়া আরও ভালো করবে, আমরা এক্সপেক্ট করেছিলাম। আলজেরিয়া ইনফ্যাক্ট বল পজিশনে বেশি ছিল, 53% বল পজিশন ছিল আলজেরিয়ার পুরো ম্যাচে, বাট আলজেরিয়া একটা অন টার্গেট শট নিতে পারলো না পুরো ম্যাচে। মানে দিবু মার্টিনেজের জন্য এটা কি মানে একটা বেকার দিন গেল কিনা?
না তা তো অবশ্যই, কারণটা হলো যে আপনি যখন প্রতিপক্ষের পোস্টে একটা অন টার্গেট একটা শট রাখতে পারবেন না, বেশ কয়েকটা আক্রমণ তারা করেছিল কিন্তু অন টার্গেটে তারা রাখতে পারেনি, এর ফলে আপনি মার্তিনেজকে তারা চ্যালেঞ্জ জানানোর মতো কোনো কিছু করেনি। এবং আপনি দেখবেন যে মার্তিনেজ খুবই আপনার মানে রিল্যাক্স মুডে খেলাটা খেলেছে বা রিল্যাক্স মুডে সবসময় থেকেছে। খুব সম্ভবত আমি একসময় দেখছিলাম যে টেলিভিশন পর্দায় তাকে দেখাচ্ছিল এবং তিনি সবসময় তার যেরকমভাবে একটু হেলে দুলে একটু নাচার ভঙ্গিতে করে থাকেন ঠিক সেরকমভাবে, কিন্তু আপনি যখনই গোলকিপারকে একটু টেনশনে রাখবেন দেখবেন যে গোলকিপার সেখান থেকে কিন্তু একটু ভুল করে থাকেন। তো আলজেরিয়ার যেটা ছিল যে আলজেরিয়ার স্বপ্ন ছিল যে কোনোভাবে তারা এই ম্যাচটা যদি ড্র করতে পারে, একটা পয়েন্ট নিয়ে ফিরতে পারে, দ্যাট কুড বি এনাফ ফর দেম, এবং তারা সেটা করার চেষ্টা করেছিল। আর যদিও সেই গোলটা তারা এগিয়ে যেত, প্রথম যে গোলটা করেছিল সেটা যদি অফসাইড না হতো এগিয়ে যেত, তাহলে হয়তো ম্যাচের মোমেন্টাম সিনারিও কিছুটা একটু চেঞ্জ হয়ে যেত, তখন আর্জেন্টিনাকে হয়তো আর একটু বেশি অ্যাটাকিং ফ্লেয়ারে যেতে হতো। আপনি দেখবেন যে 3 গোল করার পর বা 2 গোল করার পরই আর্জেন্টিনার কিন্তু সেরকমভাবে আপনার একেবারে মানে আক্রমণের পর আক্রমণ করে ঝাপটা দিয়ে আক্রমণ করেছে তা কিন্তু না। তারা যেটা করেছে, তারা খেলাটাকে একটু স্লো করে দিতে পেরেছে, স্লো করে দিয়ে নিজেদের মধ্যে খেলাটা রেখেছে এবং স্লো করে দিয়ে পুরো খেলাটা নিজের কাছে নিয়ন্ত্রণে রেখেছে। সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আপনি সব সময় একইভাবে মানে একই মানে গতি নিয়ে খেলার কোনো কিছু নেই, আপনাকে নিজেও রিল্যাক্স করতে হবে এবং খেলাটাকে নিয়ন্ত্রণ করেছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, মানে আমি লাস্ট যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আর্জেন্টিনার খেলা দেখে আজকে মনে হয়েছে দে আর কনফিডেন্ট এনাফ। মাঠে তাদের পাসিং কনফিডেন্স, যখন ব্যাক পাস করছে এমিলিয়ানো মার্টিনেজের কাছে যখন বল দিচ্ছে, অনেকবার দিয়েছে, মানে বল পজিশনে হয়তো তারা পিছিয়ে ছিল কিন্তু দে ওয়ার ভেরি কনফিডেন্ট। মানে অন ফিল্ড প্রত্যেকটা খেলোয়াড়কে দেখে মনে হয়েছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং স্কালোনি যাদেরকে যেখানে যেভাবে কাজে লাগাতে চেয়েছেন, লাউতারো মার্টিনেজ এবং আলভারেজকে যেভাবে তিনি রোটেট করেছেন, এই পুরো জিনিসটা দেখে মনে হয়েছে দে আর ভেরি মাচ প্রিপেয়ার্ড। অবশ্যই অবশ্যই প্রিপেয়ার্ড, এবং দেখবেন যে আপনি যে তারা তাদের প্র্যাকটিস ম্যাচগুলোতে যেটা করেছে সেখানেও তারা কিন্তু বেশ আপনার একেবারে প্র্যাকটিস ম্যাচে সাধারণত আমরা জানি যে একটু গা ছাড়াভাবে খেলা হয়, কিন্তু তারা সেটাতেও খুব প্রচণ্ড পরিশ্রম করেছে এবং প্রচণ্ড সব ধরনের কৌশলগুলোকে তারা অ্যাপ্লাই করেছে, কারণ তারা জানে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এবং সেটাই তারা করে দেখিয়েছে এখানে। আর যে জিনিসটা আপনি বললেন যে আপনি দেখবেন যে আপনি 3 গোল করার পর মেসিকে যখন তুলে নেওয়া হয়েছিল, তারও আগে আপনি দেখবেন যে 2-1 সাবস্টিটিউটকে যে নামানো হয়েছে, তার মানেটা হলো যে এই ম্যাচ থেকে তারা তো ম্যাচটা জিতেই নিয়েছে, কিন্তু ম্যাচ জিতে নেওয়ার পরও ম্যাচ থেকে আরও অনেক কিছু যে পাওয়া যায় সেটা কিন্তু তারা প্রমাণের জন্য যে কাজটা করেছে। তাদের যে ডাগ আউটে আপনার রিজার্ভ বেঞ্চে যে প্লেয়াররা ছিল তাদেরকেও এক অর্থে ঝালিয়ে নেওয়া হয়েছে। তবে আমি সত্যি কথা বলতে যদি আপনি জিজ্ঞেস করেন, আমার কাছে এই ম্যাচে আলভারেজের পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক মনে হয়নি। আমরা যেভাবে আলভারেজকে যেভাবে চিনি, যে যেরকমভাবে তিনি মাঝমাঠ থেকে বল নিয়ে দৌড় দিয়ে আপনি পুরো ডিফেন্স চিরে দিতে পারেন, সেরকমভাবে কিন্তু কোনো তাকে দেখা যেতে পারেনি। অ্যাটাকিং মুডে আসলে আলভারেজকে পাওয়া যায়নি। মোস্ট প্রবাবলি সেই সময়টা একটু রিল্যাক্স হয়ে গিয়েছিল আর্জেন্টিনা, আর বলেছিল যে আমরা একটু ধরে খেলি, আমরা একটু স্থির হয়ে খেলি। আর্জেন্টিনা চায়নি আর যে এখানে আপনার গোলের পর গোল করে যেতে। তারা 3-0 ইজ গুড এনাফ, মানে 6-7টা গোল করার পক্ষপাতী আর্জেন্টিনা ছিল না ফর উইন। এবং এই কারণে দেখবেন যে আপনি মেসির যখন কাজটা হয়ে গিয়েছে, মানে আপনার হ্যাট্রিক হয়ে গিয়েছে, খানিকক্ষণ পরেই তাকে কিন্তু তুলে নেওয়া হয়েছে। তার কারণটা হলো যে কোনো কারণে যদি ইনজুরিতে পড়ে যান তিনি, কোনো কারণে যদি একটু ধাক্কা খেয়ে বড় ধরনের সমস্যায় পড়েন, তাহলে দেখবেন পরের ম্যাচে তাকে পাবে না। সো এখান থেকে এটাইকে বলে আপনি ঝুঁকিহীন ফুটবল আর কি, বা আপনি পরের ম্যাচের জন্য যে প্রস্তুতিটা এখনই নিতে শুরু করেছেন, এটাকে বোঝা যায় যে আপনার ফোরসাইটটা কোথায়। তো সব কিছু মিলে এই ম্যাচ থেকে আর্জেন্টিনা যা চেয়েছিল, যা করার চেষ্টা করেছিল, শতভাগ করতে পেরেছে, এবং পরের ম্যাচের জন্য যে একটা বড় আত্মবিশ্বাস নিয়ে তারা নিতে পেরেছে, সেটা তারা এই ম্যাচ থেকে নিয়ে ফেলতে পেরেছে। আর যে প্রশ্নটা আপনি করেছিলেন যে আর্জেন্টিনাকে মনে হচ্ছে কিনা যে হট ফেভারিট, আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত হট ফেভারিট, এবং তারা যে প্রক্রিয়ায় যাচ্ছে এবং স্পেন ওদিকে ড্র করেছে, দু দলের যদি আপনি হিসাবটা মিলান তাহলে নেক্সট রাউন্ডে খুব সম্ভবত আর্জেন্টিনা যদি এদিক থেকে চ্যাম্পিয়ন হয় আর ওই গ্রুপ থেকে যদি স্পেন আপনার রানার্স আপ হয়, তাহলে দুই দলের মুখোমুখি হয়ে যাওয়ার ভয় আছে, কিন্তু দুই দলের কোনো সমর্থকই চাইবেন না যে এরকম একটা ঘটনা ঘটুক। তবে আলভারেজের কথা বলছিলেন যে আলভারেজ আসলে এক্সপেকটেশন অনুযায়ী পারফর্ম করতে পারেননি, বাট আরেকজন কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী পারফর্ম করেছেন অন্য আরেকটা ম্যাচে, এমবাপ্পে। মানে ওয়ান অফ দ্য সুপারস্টার এই ওয়ার্ল্ড কাপের, দুর্দান্ত দুটো গোল করেছেন আজকে, মানে এগেইনস্ট সেনেগাল। ডেফিনেটলি সেনেগাল ইজ আ ভেরি গুড টিম। আমি বলবো যে ফ্রান্সের সাথে সেনেগালের ডিফারেন্সটা হচ্ছে স্কিলে।
ধরেন স্ট্রেংথের জায়গা থেকে তার অনেকটা কাছাকাছি বলে মনে হয়েছে আমার কাছে আজকে ম্যাচ দেখে। আমি জানি না, আপনার কাছে পুরো ব্যাপারটা জানতে চাই যে এমবাপ্পের ওই 2 গোল, যে দুটো গোল করেছেন, অসাধারণ দুটো গোল, এই দুটো গোল যদি না হতো, এমবাপ্পে যদি না থাকতেন ফ্রান্স দলে, তাহলে কি আজকে সেনেগাল এবং ফ্রান্স আসলে অলমোস্ট সমান সমান থাকতো কিনা? আমি একটু অন্যভাবে বলি, এমবাপ্পার গোলের আগে আমি বলি যে যদি প্রথমার্ধে সেনেগাল দুটো গোল এগিয়ে যেত, দুটো গোল করার যে সুযোগটা তাদের ছিল, বার পোস্টে গোল বল শট লেগেছে, আপনার ছোট বক্সের সামনে থেকে আপনি গোল মিস করেছেন, উপর দিয়ে মিস করেছেন, আর একটা গোল তো হয়ে গিয়েছিল যেটা আপনি লরিস একদম পুরো ঝাঁপ দিয়ে ঠেকিয়েছেন, হাতে ঠেকিয়েছেন, কিন্তু তারপরে সেটা রিবাউন্ড হয়ে তার পায়ে লেগেছে এবং পায়ে লাগার পর ওই বলটা গোল পোস্টে যাওয়ার কথা, কিন্তু সেটা বাইরে চলে গিয়েছে। সো এখানেও সৌভাগ্য তাদের ছিল একটা। সো যে কায়দায় আপনার সেনেগাল খেলেছিল তাতে প্রথমার্ধে তাদের 2-0 গোলে এগিয়ে থাকাটা উচিত ছিল, কিন্তু সেটা তারা পারে নাই। আর ফ্রান্সের মতো দলের বিরুদ্ধে যখন আপনি গোল এই ধরনের মিস করবেন, আপনি পরবর্তী তার সুযোগ পাবেন না তাদের সাথে। এই কারণে যদি আপনি এই 2 অর্ধের খেলার কথা আমাকে বলতে বলেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে প্রথমার্ধে আমি এক সময় অবাক হয়েছিলাম যে এমবাপ্পে কি সেরা একাদশে আছে? আমি তো তাকে খুঁজেই পাচ্ছি না, মাঠে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না এমবাপ্পে আছে কিনা। কিন্তু সেটাই তিনি প্রমাণ করতে পেরেছেন পরের অর্ধে, যে দুর্দান্ত ফুটবল খেলেছেন। বিশেষ করে আপনি যে সেকেন্ড গোলটা তিনি যেটা করেছেন সেনেগাল, আপনার এক্সট্রা টাইমের পরে আর কি সেকেন্ড গোলটা হয়েছে 96 মিনিটে গোলটা হয়েছে। সেনেগাল একটু আগে 1 মিনিট আগে গোলটা করেছে, 1 মিনিট আগে গোল করার পরে আমি দেখছিলাম যে এমবাপ্পে গ্যালারির দিকে গিয়ে তার সমর্থকদের ডাকে যা শুধু বলছেন যে তোমরা একটু আমাদেরকে সমর্থন করো, এবং সেটা বলতেই না বলতেই তিনি যে কায়দায় যেখান থেকে শ্যুটটা নিয়েছিলেন, ওহ বাই গড, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক শ্যুট। এটা এখান থেকে এমবাপ্পে ছাড়া অন্য কেউ এত জোরে বা এত দূর থেকে এরকম কায়দায় গোল করাটা ভেরি মাচ ইম্পসিবলের মতো হয়ে যাচ্ছে। আমার মনে পড়ে গিয়েছিল যে আপনার 4 বছর আগে ফাইনালে তিনি যে গোলটা করেছিলেন আর্জেন্টিনার বিরুদ্ধে, যে একটা দুর্দান্ত একটা শ্যুটে পুরোপুরি জাল কাঁপিয়ে দিয়েছিলেন। সো এমবাপ্পে অলওয়েজ আপনার ডেঞ্জারাস প্লেয়ার, এবং তাকে আপনি ইউ ক্যানট রাইট অফ হিম এনি টাইম, কোনো সময়। আপনি দেখবেন যে ম্যাচের যদি আপনার 70 মিনিট পর্যন্ত তাকে যদি আপনি নিষ্প্রভ দেখেন, পরের 20 মিনিটে তিনি কিন্তু 3 গোল করে ফেলতে পারেন। সো এমবাপ্পে খেলা শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না যে তিনি গোল করতে পারবেন কি পারবেন না। সো আমার কাছে মনে হচ্ছে যে এই টুর্নামেন্টটাও কিন্তু একটা ভালো একটা প্রতিযোগিতা দিয়ে শুরু হয়ে গেল, এমবাপ্পে ভার্সেস মেসি। প্রথম ম্যাচে এমবাপ্পে তার 2টো গোল করেছেন, মেসি 3টি গোল করেছেন। এখন দেখা যাক পরবর্তীতে তাদের লড়াইটা কেমন হয়। লড়াইয়ের জন্য তো আরও একজন প্রস্তুত। আজকে রাত 11টায় মাঠে নামছে পর্তুগাল, এবং মেসি যেরকম 6টা বিশ্বকাপ খেলছেন, 6টা বিশ্বকাপ কিন্তু রোনাল্ডোও খেলতে নামবেন। আজকে মাঠে নামার পর তারও হয়ে মানে রেকর্ডটা হয়ে যাবে। সো কি মনে করছেন যে পর্তুগালের হয়ে রোনাল্ডোর যেটা এখনো প্রাপ্তি হয়নি, মানে কাপ জেতাটাই আলটিমেট এখনো হয়নি, সেটা কি আসলে এবারে পর্তুগালের পক্ষে সম্ভব, অথবা রোনাল্ডো কি আসলে ওই অবস্থানে আছেন যে তিনি পর্তুগালকে এবারের চ্যাম্পিয়নশিপের যে ট্রফিটা সেটা হাতে তুলে নিতে পারবে পর্তুগাল দল, সেরকমভাবে হেল্প করতে পারবেন? আমি আপনাকে একটা হয়তো প্রিডিক্ট করতে পারি, সেটা হলো যে এবার নয়তো আর কখনো নয়। পর্তুগালের কথা যদি আমি বলি, পর্তুগালের এবারের দলটার মিডফিল্ডটা আমার কাছে মানে এই আপনার ওই ইউরোপের যে কটা দল খেলতে এসেছে তার মধ্যে অন্যতম সেরা, আমি বলবো না যে একেবারে সেরা, বাট অন্যতম সেরা একটা মিডফিল্ড, পুরো মিডফিল্ড দলটাকে বলা হচ্ছে। এটার সাথে যদি আপনি রোনালদোর পাওয়ারটা যোগ হয়, নিশ্চিতভাবে কিন্তু তখন শক্তিটা তাদের আরও বেড়ে যাবে। সব কিছু মিলে শিরোপা জেতার জন্য যেরকম দল গড়ার কথা সেরকম দল কিন্তু পর্তুগালের এবার রয়েছে। বাট পর্তুগালের প্রবলেমটা হলো যে তারা বিগ ম্যাচে এসে একটু খেই হারিয়ে ফেলে। আমরা এর আগেও দেখেছি যে বড় ম্যাচে এসে তারা কিন্তু খেই হারিয়ে ফেলে, এবং ম্যাচের যে সময় ক্রুশিয়াল মোমেন্ট, ঠিক সেই সময় তারা একটু মাথা গরম করে ফেলে। তারা আপনার যেরকমভাবে খেলার কথা সেরকমভাবে আপনি ম্যাচটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, মেজাজ হারিয়ে ফেলে, এবং মেজাজ হারিয়ে ফেলে আপনি দেখবেন যে অনেকগুলো হলুদ কার্ড, লাল কার্ডের মতো ঘটনা ঘটে যায়, এবং তারা বিগ ম্যাচে আর ভালো পারফরমেন্স করতে পারে না। কিন্তু আপনাকে বিশ্বকাপ জিততে হলে 7টা ম্যাচে ভালো পারফরমেন্স করতে হবে, কনসিস্টেন্সি অবশ্যই লাগবে, প্রত্যেক ম্যাচে কনসিস্টেন্সি লাগবে। নট নেসেসারি যে আপনি প্রত্যেক ম্যাচে একই খেলোয়াড় ভালো খেলে দিবেন, তা কিন্তু না। কিন্তু আপনাকে দেখতে হবে যে কেউ একজন যদি আপনি একটু অফ ফর্মে থাকেন, তখন সাথে যিনি থাকেন তিনি যেন ভালো পারফরমেন্স করে পুরো দলটাকে একটা মানে ম্যাচ উইনার দল হিসাবে তৈরি করতে পারেন। তো পর্তুগালের এবারের সম্ভাবনাটা আমি খুব ভালো দেখছি। আমার বিচারে এবার পর্তুগালের অন্তত সেমিফাইনাল পর্যন্ত খেলা উচিত। সেমিফাইনালের আগে যদি পর্তুগাল আউট হয়ে যায়, তাহলে আমি মনে করব যে তারা তাদের নামের যে প্রতি সুবিচার করতে পারেনি, এবং তাদের যে দলে যে প্রতিভা রয়েছে এই প্রতিভার প্রতি তারা আসলে মানে সঠিকভাবে মূল্যায়নটা করতে পারেনি। তো মেসির এই রোনালদোর জন্যও কিন্তু আপনার এটা লাস্ট বিশ্বকাপ, এক অর্থে যদি আপনি বয়স ধরেন, হ্যাঁ সবকিছু মিলে
এবং তার চরম প্রতিপক্ষ মেসি দুর্দান্তভাবে বিশ্বকাপটা শুরু করেছেন, মেসি বিশ্বকাপ জিতেছেন, যখন ব্যালন ডি'অর হতো তখন একজন আরেকজনের সঙ্গে লড়াইটা হতো, ক্লাব ফুটবলে টানা লড়াইটা হতো। এখন আপনি আন্তর্জাতিক ফুটবলে খেলছেন, তারা দলের হয়ে খেলছেন, সেখানে মেসির বিশ্বকাপ জেতা হয়ে গেছে, রোনালদোর এখন পর্যন্ত জেতা হয়নি। একটু অপূর্ণতা, তো একটু না, অনেক বেশি অপূর্ণতা বা দুঃখ কিন্তু তার থাকবে। তো তিনি চেষ্টা করবেন, হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবেন। এবার তিনি ক্যাপ্টেনও খুব সম্ভবত। বাট আমি একটা রিপোর্ট দেখছিলাম যে এখন পর্যন্ত পর্তুগাল কোচের যে আপনার স্ট্র্যাটেজি, তাতে রোনালদো ক্যাপ্টেন হলেও সেরা একাদশে খেলবেন কিনা হু নোস, আমি ঠিক জানি না এখন পর্যন্ত, সেটাও এখনো নিশ্চিত নয়। যাই হোক, মানে পর্তুগাল যেহেতু মাঠে নামবে, ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো মাঠে নামবে, বাট দিন শেষে আপনার কি মনে হয় কঙ্গোর সাথে পর্তুগালের স্কোর লাইনটা কি হতে পারে আজকে? আপনার প্রেডিকশন কি? 3-0 গোলে জেতা উচিত। আমি মনে করি যে পর্তুগালের 3-0 গোলে জেতা উচিত, কারণ তাদের যে কম্প্যাক্ট মিডফিল্ড রয়েছে, যারা ধরেন আপনি দুটো কাজই করতে পারে। একটা হলো যে নিচে নেমে আপনি ডিফেন্সকে একটু সহায়তা করতে পারে, এবং উপরে উঠে আপনার প্রায় দুই ফরওয়ার্ডের জন্য কিন্তু আপনি প্রচুর ডিফেন্স যারা পাস দিতে পারে এবং আক্রমণে সহায়তা করতে পারে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে কঙ্গোর সঙ্গে এই ম্যাচটা কঙ্গো খুব একটা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এমন ভাবার কোনো কিছু নেই। আর কঙ্গোর খেলোয়াড়রা বেশ লম্বা, দীর্ঘদেহী, এবং দেখবেন যে আপনি একটু শক্তিমান। হয়তো একটু ক্ল্যাশ হতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এখানে পর্তুগালের সহজে জেতা উচিত, এবং আমি যেটা বললাম যে 3-0 গোলে জেতাটা উচিত পর্তুগালের জেতা উচিত, এবং ভালো ফুটবল খেলে জেতা উচিত আমার মনে হয়। এবং রোনালদোর ভালো একটা পারফরমেন্স করা উচিত, যেহেতু তার প্রতিপক্ষ আজকে হ্যাটট্রিক করেছেন। তিনি মানে শেষ পর্যন্ত একটা কম্পিটিশন থাকবেই এই দুইজনের ভেতরে। অসংখ্য ধন্যবাদ কায়সার ভাই আপনাকে আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, জমজমাট বিশ্বকাপের আলাপ আলোচনা চলছে, এবং এই কন্টিনিউয়াস আলাপ আলোচনায় আপনি আমাদের সঙ্গে থাকবেন আশা করি। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের স্পোর্টস এবং অন্যান্য পেজগুলো ফলো করবেন, সেটাতে সাবস্ক্রাইব করবেন, এবং ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ডাবল ট্যাকেল অনুষ্ঠানে কাল আবারও আপনাদের সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ।